শুভ সকাল প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। আজকের অনলাইন ক্লাসে সকলকেই সুস্বাগতম। যেখান থেকে দেখছো সকলকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের করার কথা দেখো জৈব যৌগের নামকরণ। আমরা এর আগেও 2 দিন ধরে কিন্তু আমরা জৈব যৌগের নামকরণের কিছু কথা বলেছি। আমরা আজকে এক হিসাবে একটার পর একটা অর্থাৎ একটা সিরিয়াল মাফিক জৈব যৌগের নামকরণে চলে যাব। আমাদের অ্যালকেনের জৈব যৌগের নামকরণটা আমাদেরকে করতে হবে। তোমরা ঝটপট করে খাতা কলম নিয়ে বসে যাও। তোমরা দ্রুত খাতা কলম নিয়ে বসে যাও, কারণ আমি তোমাদেরকে কিন্তু পড়তে দেব। আমার সাথে আছে নুরুজ্জামান, রাফি মানে শামিমা, আমি দুজনকে পেয়েছি। দেখো, আমি আর মোটামুটি সময় করে নেব না। আমাদের অবশ্যই পরবর্তী ক্লাস আইসিটি ক্লাসটি আজকে হবে না। আমরা এই 2টি ক্লাসের সময়ই আমরা জৈব যৌগের নামকরণ করব, যতটুকু আমরা আগাতে পারি। আমি আজকে খালিদকে দেখছি, খালিদ আছে, তাহলে আমি এ পর্যন্ত পেয়ে গেছি 3 জন। আমার লাইভে দেখছি আমি 9 জনকে, যদিও আমি বাকিকে দেখতে পাচ্ছি না। তাহলে দেখো, আমাদের আজকের বিষয় কিন্তু আমাদের জৈব যৌগের নামকরণ, নমিনিকালচার অফ অর্গানিক কম্পাউন্ড। আমি আগেও তোমাদের বলেছি জৈব যৌগের নামকরণ ছিল 3টি পদ্ধতিতে। তার এর আগে কিন্তু আমি 2টি পদ্ধতি তোমাদের বলেছি। আমরা ইউপ্যাক পদ্ধতিতে নামকরণ করব। ইউপ্যাক কথাটি কি? জেনেভা বা ইউপ্যাক পদ্ধতি। দেখো, 1892 সালে জেনেভা শহরে খ্যাতি সম্পন্ন রসায়নবিদদের এক সম্মেলন হয়েছিল। সেখানেই একটি নীতি তৈরি হয়েছিল, যেটিকে সাধারণত আমরা ইউপ্যাক নীতি বলি। দেখো, হ্যাঁ, আমি সোহাগকে পাচ্ছি, তারপর এখানে কানিজ দেখো, আমি ওই দিন বলেছিলাম আমাদের জৈব যৌগের, দেখো যে একটা যৌগ থাকে, তার উপপদ থাকে, শব্দমূল থাকে, পরপদ থাকে, অর্থাৎ প্রিফিক্স, সাফিক্স, ওয়ার্ড রুট। আমরা আজকে সেই একইটাকে আরও একটু ভিন্ন অঙ্গে বলতে চাচ্ছি। দেখো, আমরা এই যে প্রিফিক্স কোনটাকে বলেছিলাম, ওয়ার্ড রুট কোনটাকে বলেছিলাম, আর সাফিক্স কোনটাকে বলেছিলাম। আমাদের দেখো, ওয়ার্ড রুটকে কিন্তু আমরা একটি মেন লাইনকে বলেছিলাম, অর্থাৎ আমরা স্বাভাবিক অবস্থায় দীর্ঘ শিকল বলতে পারি। আর সাফিক্স, প্রিফিক্স, দেখো আমি আবার একটু দেখাই এখানে তোমাদের, দেখিয়ে এটি দ্রুত চলে যাব। আমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি অ্যালকাইল মূলক, অর্থাৎ আমরা কিন্তু বলেছিলাম অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারিত হলে যে মূলকটিতে তৈরি হয় তাকে আমরা বলেছিলাম অ্যালকাইল মূলক। অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারিত হলে, দেখো আমরা এটি দেখতে পাচ্ছি, অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন চলে গেছে, সেখানে একটি আর মূলক তৈরি হয়েছে, অর্থাৎ আরকে আমরা অ্যালকাইল মূলক বলি। প্রিয় শিক্ষার্থী, আর একটা কথা দেখো, অ্যালকেনের এন বাদ দিয়ে সেখানে আমরা আইল যোগ করেছি, এবং তার একটা সাধারণ সংখ্যা ছিল CnH2n+1 বন্ড। তাহলে দেখো, মিথেন থেকে আমরা পাই মিথাইল মূলক, ইথেন থেকে পাই আমরা ইথাইল মূলক। হ্যাঁ, আমি তিশাকে দেখছি, প্রান্তকে পেয়েছি, আমার কয়েকজনই এসে গেছে। ধন্যবাদ তোমাদের আমার সাথে ক্লাসে থাকার জন্য। তোমরা অবশ্যই খাতা কলম সাথে রেখো, কারণ আজকে কিন্তু আমরা নামকরণ করব, আমাদের লিখতে হবে। আরও একটা দেখো, আমি কিন্তু যে কথাটি বলে যাচ্ছি আমরা পিছনের দিকে চলে গেছি, কারণ বললাম না যে আমাদের আইসিটি স্যার নেই, সেখানে আমরা কিছুটা ক্লাস নেওয়ার চেষ্টা করব। দেখো, কার্বনের প্রকারভেদ আমরা ওই দিন কিন্তু বলেছিলাম কার্বন 4 প্রকার, যে এখানে প্রাইমারি ছিল, সেকেন্ডারি ছিল, টারশিয়ারি ছিল, আর কোয়াটারনারি ছিল। আমি বলেছিলাম যদি একটি কার্বন পাশের একটি কার্বনের সাথে যুক্ত থাকে তাকে আমরা বলি প্রাইমারি কার্বন,
যদি 2টি কার্বনের সাথে যুক্ত থাকে তাকে বলি আমরা সেকেন্ডারি কার্বন। যদি 3টি কার্বনের সাথে যুক্ত থাকে তাকে বলি আমরা টারশিয়ারি। এবং যদি দেখি পাশাপাশি 4টি কার্বন যুক্ত আছে তাকে বলেছিলাম আমরা কোয়াটারনারি। আরও একটা মজার কথা দেখো, এখানে যদি কোনো কার্বন একটা কার্বনের সাথে যুক্ত থাকে তাকে বলেছিলাম আমরা প্রাইমারি। আর প্রাইমারি কার্বনের যে হাইড্রোজেনগুলি থাকে ওই সকল হাইড্রোজেনগুলি কিন্তু প্রাইমারি হাইড্রোজেন। আবার দেখো, যদি একটি কার্বনের সাথে আর 2টি কার্বন থাকে তাকে বলেছিলাম সেকেন্ডারি। আর সেকেন্ডারি কার্বনটির সাথে যে হাইড্রোজেনটা যুক্ত থাকে তাকে আমরা কিন্তু বলেছি সে সেকেন্ডারি হাইড্রোজেন। ঠিক, তাহলে তোমরা বুঝতে পারছো। তোমাদের যদি দেখতে সমস্যা হয়, যদি আমার কথা বুঝতে সমস্যা হয়, আমাকে একটু লিখে দাও। তাহলে আমরা কার্বনের প্রকারভেদ কিন্তু বুঝেছি। দেখো, এখানে একটি যৌগ লেখা আছে, এখানে একটি যৌগ লেখা আছে। এই যে কার্বনটিকে, সে কার্বনটির পাশের একটি কার্বনের সাথে যুক্ত আছে, দেখো তাকে আমরা লিখছি প্রাইমারি। তারপরের কার্বনটি দেখো, আমরা এখানে এইটা দেখতে পাচ্ছি, এই কার্বনের বাম পাশে একটি মিথাইল মূলক, ডান পাশে একটি কার্বন আছে, একে বলছি আমরা সেকেন্ডারি কার্বন। আর এই যে 2টি হাইড্রোজেন যুক্ত আছে, এই 2টি হাইড্রোজেনকে বলেছিলাম আমরা সেকেন্ডারি হাইড্রোজেন। পাশের কার্বনের সাথে দেখো 3 দিকে 3টা কার্বন যুক্ত আছে, তার জন্য এই কার্বনটাকে বলেছিলাম আমরা টারশিয়ারি। দেখো, টারশিয়ারি কার্বনের সাথে যে হাইড্রোজেনটি যুক্ত আছে তাকে আমরা বলছি টারশিয়ারি হাইড্রোজেন। তাহলে পরের কার্বনটা দেখো, এটাও কিন্তু আমার সেকেন্ডারি, কারণ 2টি কার্বনের সাথে যুক্ত। আমি খালিদকে দেখতে পেয়েছি, খালিদ বলছে নো প্রবলেম স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। দেখো খালিদ আমি বলছি, দেখো এখানে এই যে কার্বনটা আছে, এই কার্বনটা 4টে কার্বনের সাথে যুক্ত আছে। এই 4টে কার্বনের সাথে যুক্ত থাকার জন্য আমি এই কার্বনটাকে বলছি কোয়াটারনারি কার্বন। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কিন্তু এখানে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি এবং কোয়াটারনারি কার্বন সম্পর্কে ধারণা পেলাম। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি তোমাদেরকে। দেখো, এখানে আমি যেহেতু দেখে যাচ্ছি, তারপরে তোমাদের প্রবলেম হলে তোমরা আমাকে জানাও। দেখো, আমরা বিষয়বস্তু 7 পড়ছি। বিষয়বস্তু 7-এর ভিতরে আছে আমাদের জৈব যৌগের নামকরণ, কার্বনের প্রকারভেদ আমরা বলেছি। এখন দেখো, এইখানে আমাদের আছে ওয়ার্ড রুট আর প্রিফিক্স আর সাফিক্স কোনটা। আমরা এখানে একটি উদাহরণের সাহায্যে, আমরা আগেও বলেছি বলে একটু দ্রুত যাচ্ছি। দেখো, এখানে আমরা একটি যৌগ দেখেছি, এই যৌগটির সাফিক্স কোনটি, প্রিফিক্স কোনটি এবং ওয়ার্ড রুট কোনটি। দেখো, এই যৌগটির আমরা নাম লিখেছি 2-মিথাইল বিউটান 1-1, অর্থাৎ আমাদের ওএইচ যেখানে আছে এটি কার্যকারীমূলক ধরেছি। তার পাশের কার্বনটিকে আমরা 1 নম্বর কার্বন ধরেছি, তার পাশের কার্বনটা আমাদের 2 নম্বর কার্বন। 2 নম্বর কার্বনে যে একটি মিথাইল মূলক যুক্ত আছে যাকে আমরা শাখা শিকল বলি। দেখো, তাহলে এখানে 2-মিথাইল, এই মিথাইলটাই হলো কিন্তু আমার প্রিফিক্স, অর্থাৎ পার্শ্ব শিকল বা শাখা শিকল। শাখা শিকলকেই আমি বলছি আমাদের প্রিফিক্স। আমি অনেকদিন পরে তোমাকে দেখছি, আসলে তোমাকে আমি অনেক সংবাদ দিয়েছি, কিন্তু তারপরেও কখনো আমার ক্লাসে পাইনি। আমি জানি না ও খুব ব্যস্ত কিনা। যাক, ধন্যবাদ আজকে। তারপরে দেখো, এখানে বিউটান অর্থাৎ 4 কার্বন, আমার এই যে 1, 2, 3, 4, এই 4টি কার্বন আছে। হ্যাঁ, স্বর্ণা প্রেজেন্ট, ঠিক আছে। দেখো, 1, 2, 3, 4, 4টি কার্বন আছে। এই 4টি কার্বন কিন্তু আমার সেই ওয়ার্ড রুট। আমরা দেখো আজকে যেটাকে দীর্ঘ শিকল বলবো, 1, 2, 3, 4, এটা দীর্ঘ শিকল আমাদের। দেখো, ওয়ার্ড রুট, তাহলে ওয়ার্ড রুট হলো এইটি, আর আমাদের সাফিক্স হলো অল, ওইস, অর্থাৎ আমাদের কার্যকরীমূলকটা হলো আমার সাফিক্স, আর প্রিফিক্স হলো আমাদের শাখা শিকলটা। প্রিয় শিক্ষার্থী, সাফিক্স, প্রিফিক্স, ওয়ার্ড রুট এটি আমরা বুঝে নিলাম। এখন দেখো, আমরা পরের স্লাইডে কি দেখছি, যে আমরা কিভাবে জৈব যৌগের নামটি করব। আমরা গত স্লাইডে দেখে এসেছি, কিন্তু আমাদের 4টি কার্বন আছে যাকে আমরা ওয়ার্ড রুট বলেছিলাম, সেটিকে আমরা বলছি দীর্ঘ শিকল। সেটি হচ্ছে আমাদের দীর্ঘ শিকল, অর্থাৎ একটি যৌগ তোমাকে যখন দেয়া হবে তখন তোমাকে প্রথম খেয়াল করতে হবে আমাদের দীর্ঘ শিকল কোনটি, সে ওয়ার্ড রুট কোনটি। দীর্ঘ শিকল কিন্তু আমাদের বাঁকা সোজা দুটো হতে পারে। আমরা সবসময় চিন্তা করব লম্বা শিকল হতে হবে, দীর্ঘ শিকল হতে হবে। আমরা তাই বলছি কার্বনের সংখ্যা হিসাবে ওয়ার্ড রুট এর নাম হয়েছে বিউটান। ওয়ার্ড রুট
মানে 2 নম্বর কার্বনে মিথাইল মূলক যুক্ত, যেটাকে আমরা প্রিফিক্স বলেছি। 1 নম্বর কার্বনের সাথে যুক্ত আছে ওইচ মূলকের, যাকে আমরা সাফিক্স বলেছি, নাম হলো ওয়াল। তাহলে সাধারণত প্রিফিক্স সাফিক্স যত নম্বর কার্বনে উপস্থিত থাকে সে সংখ্যাটি উল্লেখ করতে হয়, যার ফলে প্রিফিক্স ও সাফিক্স এর সাথে উপরের নামকরণে 2-1 সংখ্যাটি উল্লেখ করা হয়েছে। যাক, এটি আমি বলেছিলাম। আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি। দেখো, আমরা নামকরণ করব। নামকরণ করতে গেলে মনে করো আমরা যে কার্যকারীমূলক আগে পড়েছি, একাধিক কার্যকারীমূলক থাকতে পারে। একাধিক কার্যকারীমূলক থাকলে আমি কোন মূলকটাকে আগে নেব? এখন সেই হিসাবে দেখো, আমি এখানে মূলক, আমাদের কার্যকারীমূলককেও আমি আবার 3 ধরনের সিস্টেমে নিয়ে আসছি। একটি সাফিক্স আছে, একটি প্রিফিক্স আছে, আর একটি সাফিক্স ও প্রিফিক্স আছে। অর্থাৎ দেখো, এটি তোমরা হয়তো সহজে বুঝতে চাচ্ছ না বা বুঝতে পারছো না, এরকমই হতে পারে তোমাদের কাছে। আমি বলছি, মনে করো অ্যালকোহল আছে, ওএইচ আছে, আবার সিএইচও আছে। যদি অ্যালকোহল থাকে অর্থাৎ ওএইচ থাকে, আবার সিএইচও থাকে, তাহলে তুমি কোনটিকে নিবে? ওএইচটাকে কার্যকারীমূলক ধরবে না তোমার সিএইচওকে ধরবে? এজন্য দেখো, আমাদের বইতে অগ্রগণ্যতার ক্রম আছে। অগ্রগণ্যতার ক্রম একটা জায়গা আছে, ওইখানে সর্বপ্রথম দেওয়া আছে দেখো আমাদের কার্বক্সিলিক মূলক, সালফোনিক অ্যাসিড মূলক আছে, অ্যালডিহাইড মূলক আছে, এরকম। এখন মনে করো আমি যেটা বললাম একটু আগে, যে বলেছি কি, যে সিএইচও মূলক আছে, ওএইচও মূলক আছে। তাহলে ওএইচ এর মূলকের আগে অগ্রগণ্যতার ক্রম কিন্তু আমার সিএইচও মূলকের বেশি। তাহলে দেখো, আমরা এখানে কিন্তু সিএইচও মূলককেই আমরা বেশি অগ্রাধিকার দিচ্ছি, অর্থাৎ সেটাকে আমরা নাম্বারিং করব। তো যখনই সিএইচও আমার মেন শিকল থাকছে, তখন স্বাভাবিক অবস্থায় ওএইচটা কিন্তু আমাদের শাখা শিকল হচ্ছে। আমি আরো কয়েকটি কথা তোমাদের দেখাবো, যেগুলি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। তোমরা পরবর্তীতে এটা দেখে সেইগুলো একটু লিখে নেওয়ার চেষ্টা করো। যদি তোমাদের কোনো প্রবলেম হয়, স্বর্ণা, যদি কোনো সমস্যা হয় তাহলে একটু লিখতে পারো। আমাদের নামকরণটা কিন্তু জৈব যৌগের খুব গুরুত্বপূর্ণ জায়গা। আমরা নামকরণ যদি শিখতে না পারি, তাহলে জৈব যৌগ সম্পর্কে আমাদের পড়া আর মুখস্থ করা আর সেই শরীরের ভিতরে গিলে রাখা একই কথা হবে। দেখো, এখানে আমি আগে যেটি দেখলাম প্রিফিক্স হিসাবে, দেখো এখানে আছে কি, ইথাইল মূলক, মিথোঅক্সি। CH3 বন্ড থাকলে মিথাইল মূলক ছিল। দেখো, এটা হচ্ছে কিন্তু মিথাইল, অর্থাৎ আগেই মিথাইল বা ইথাইল ছিল, আর এটা মিথোঅক্সি। তারপরে ইথেন দিয়ে তারপরে ইথোঅক্সি। দেখো, এখানে হ্যালোজেন, ক্লোরো, ব্রোমো, আয়োডো, নাইট্রো, মিথাইল অ্যালকাইল মূলক। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, এইবার দেখো আমরা একই সাথে দেখছি প্রিফিক্স ও সাফিক্স। এখানে দেখো কার্বোঅক্সি ওইক অ্যাসিড, অর্থাৎ কার্বোঅক্সি যদি থাকে, কার্বোঅক্সি ওইক অ্যাসিড কিন্তু তার মেন নাম ফরমাইল অ্যাল, অক্সো ওন হাইড্রোক্সি ওয়াল, হাইড্রোক্সি যখন সে শাখা শিকল হিসাবে থাকবে তখন আমরা হাইড্রোক্সি হিসাবে দেখব। যখন সে সাফিক্স হিসাবে থাকবে, যখন কার্যকারী মূলক হিসাবে থাকবে, তখন তাকে কিন্তু আমরা বলবো ওয়াল। এই জিনিসটা আসলে কি লিখেছি তোমরা মনে হয় বুঝতে পারছো কিনা আমি জানি না। আমি আবারও বলি, দেখো আমি বলছি প্রিফিক্স আর সাফিক্স। সাফিক্স ছিল কিন্তু আমার কার্যকরী মূলক, আর প্রিফিক্স ছিল কিন্তু আমার শাখা শিকল। তাহলে আমি শাখা শিকল কখন ধরবো? যখন তার চাইতে অগ্রগণ্য কোনো মূলক বা কার্যকারী মূলক আমার ওই যৌগে উপস্থিত থাকবে। যেটা আছে যেমন ওইচ এর চাইতে বেশি অগ্রাধিকার দেয়া কার্যকারী মূলক COOH ওই জায়গায় উপস্থিত আছে। তাহলে COOH কে আমরা সাফিক্স হিসাবে ধরছি, অর্থাৎ মেন শিকলে। আর প্রিফিক্স হিসাবে তখন ওইচ কে আমরা ধরছি হাইড্রোক্সি। আমি আরো দেখবো, আমি পুরোটাই লিখে রেখেছি তোমাদের জন্য। দেখো, অ্যালকেনের, আমি আবার দেখো এখানে অ্যালকেনের নামকরণ করতে গেলে কি, অ্যালকেনের সরল শিকল হলে যে কোনো দিক থেকে নাম্বারিং করে নামকরণ করা যায়। অর্থাৎ যার যদি কোনো শাখা শিকল না থাকে, আমি তোমার কাছ থেকে কিছু শুনতে চাচ্ছি, কারণ আমি তোমার কাছ থেকে এখনো কোনো কথাই শুনতে পারলাম না। অ্যালকেনের সরল শিকল হলে যে দিক থেকে নাম্বারিং করে নামকরণ করতে হয়, দেখো আমরা একটি যৌগ দেখছি, এই যৌগ থেকে দেখো, হ্যাঁ ধন্যবাদ। দেখো এখানে 1, 2, 3, 4, 5টি কার্বন আছে। এই 5টি কার্বনে দেখো একটি, সবগুলো কার্বনেই আমার কিন্তু 4টি হাত পূর্ণ আছে। তাহলে এখানে কিন্তু কোনো পার্শ্ব শিকল আমার থাকার কথা না। এখন আমি আমার বাম থেকেও নাম্বারিংটা করতে পারি, ডান থেকেও নাম্বারিংটা করতে পারি। দেখো তাহলে আমি কি করেছি, দেখো এখানে 5টা কার্বনে পেন্টেন, দেখো এখানে আমার 6টি কার্বন আছে, এখানে কিন্তু হেক্সেন। এবার দেখো এখানে আমি দেখছি আমার
শাখায়িত প্রতিস্থাপকযুক্ত যৌগের ক্ষেত্রে কোন দিক থেকে নাম্বারিং করব? যদি আমার শাখা শিকল থাকে তাহলে আমি কিভাবে নাম্বারিংটা করব, এই কথাটাই বলেছি। দেখো, যেদিকে আমার শাখাটা থাকবে সেটা যদি নিকটে হয়, একটা দিক থেকে, মনে করো দুই দিকেই শাখা আছে, বাম থেকে আছে 2 নম্বর কার্বনের শাখা আর ডান থেকে আছে আমার 3 নম্বর অথবা 4 নম্বর কার্বনের শাখা, তাহলে যে দিক থেকে নিকটে আছে, ক্ষুদ্র হচ্ছে, আমি সেই দিক থেকে যোগ করবো, নামকরণ নাম্বারিং করব। তারপর আরো একটা কথা দেখো, যদি আমার দুই দিক থেকে আছে কিন্তু আমার বুঝতে আসলে সমস্যা হচ্ছে যে আমি কোন দিক থেকে নেব, আমি কোন দিক থেকে নাম্বারিংটা করব, এটি আমার বুঝতে সমস্যা হচ্ছে। কারণ একাধিক নাম্বার আছে, একাধিক নাম্বার শাখা শিকলটা যুক্ত আছে, তাহলে আমি সেই সময় কি করব, আমি মনে করো বাম পাশ থেকে যে যে নাম্বারে যোগ আছে এই নাম্বারগুলো যোগ করব, আবার ডান পাশ থেকে যে নাম্বারগুলি আছে তাদেরকেও আমরা যোগ করব। তাহলে বাম পাশ থেকে যোগ করলাম, ডান পাশ থেকে যোগ করলাম, এবার দেখব কোন সংখ্যাটি বেশি আছে, যেটি বেশি আছে সেটিকে বাদ দিব, বা যেটি কম আছে সেটিকে আমরা গ্রহণ করব। দেখো, আমাদের এখানে একটি যৌগ দেখেছে, এই যৌগটির আমরা কিভাবে নাম্বারিং করব সেটি সাধারণত দেখো, এখানে আমি তোমাদের এখানে একটি দেখাচ্ছি। দেখো, এটি বাম পাশ থেকে 1, এই ডান পাশ থেকে 1, 2, 3, 4, 2 নম্বর কার্বনে কিন্তু শাখা শিকলটা আছে, আর এই পাশ থেকে যদি ধরি 1, 2, 3 নম্বর কার্বনে আমার শাখা শিকল আছে। আমি বললাম কি ক্ষুদ্রটা ধরবো, তাহলে দেখো এখানে ক্ষুদ্রটাই কিন্তু আমাদের ধরে আছে, আর এটিকে কিন্তু আমরা একটি কোরাস দিয়েছি। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি তোমরা হয়তো বুঝতে পারছো। তারপরেও যদি আমার কথা বলা, মানে আমার কথা তোমার বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে একটু জানাও, বা লেখা দেখতে পাচ্ছ কিনা। দেখো, আমি আবার বলি যে এইটির আমরা ডান পাশ থেকে দেখছি 2 নম্বর কার্বনে মানে মিথাইল মূলকটা যুক্ত আছে, আর এটিকে দেখছি ডান দিক থেকে, তাহলে আমি যদি বাম পাশ থেকে কিন্তু আমার ক্ষুদ্রতম সংখ্যাটা আসছে, আমরা প্রতি ক্ষেত্রে এরকম ক্ষুদ্রতম সংখ্যাটি ব্যবহার করব। দেখো 2 মিথাইল বিউটেন। এবার দেখো, একই ধরনের প্রিফিক্স গ্রুপ থাকলে বা প্রিফিক্সের ডাই ট্রাই টেট্রা, প্রিফিক্স আমরা কোনটিকে ধরেছিলাম মনে আছে কিনা, শাখা শিকল। শাখা শিকল মনে করো 2টা 3টা কার্বনে কি 2টা কার্বনে কি 4টা কার্বনে আমার একই জিনিস যুক্ত আছে, যেমন মিথাইল মূলক CH3, তাহলে CH3 আমার মনে করো 3টা কার্বনে যুক্ত আছে, 2তে আছে, 3-এ আছে, 4-এ আছে, এরকম থাকতে পারে, বা 2তে 2বার থাকতে পারে। তাহলে দেখো, আমি বুঝছি যে 2টা কার্বন, 2 নম্বর কার্বনের উপরে আছে একটা, নিচে একটা আছে, তাহলে হলো কটা, 2টা। তাহলে আমি ওইখানে লিখবো 2 2 2 2 উল্লেখ করতে, কারণ 2তে 2বার আছে, তাহলে 2 2 উল্লেখ করলাম, এবং 2টা মিথাইল মূলক যুক্ত আছে, তার জন্য ওকে কিন্তু আমরা বলবো ডাই মিথাইল। মনে করো 2তে আছে, 3-এ আছে, 4-এ আছে, তাহলে 2 3 4 3টা, তাহলে 3টা যুক্ত আছে, তার জন্য ট্রাই মিথাইল। যদি আমার এরকম 4টা থাকে কিন্তু টেট্রা মিথাইল, তাহলে ডাই ট্রাই টেট্রা। আমি এটা বললাম। আরো বললাম, দেখো আমরা অনেকেই কিন্তু মনে করি যে 2 নম্বর কার্বনে যদি উপরে একটা নিচে একটা আছে তাতে কি হয়েছে, আমি একবার লিখবো, যেমন 2বার আছে বলে 2বার লিখবো তা না, কিন্তু আমি 2, 2 এইবার একটা হাইফান দেবো, দিয়ে এবার লিখবো ডাই, তাহলে 2 2 ডাই মিথাইল এরকম। তারপরে আমার সেই ওয়ার্ড রুট অর্থাৎ দীর্ঘ শিকল। আমি আশা করি তোমাদের বোঝাতে পারলাম। দেখো, আমাদের এইটি এখানে একটা যৌগ আমাদের লেখা আছে 1 2 3 4 5 6 7টি কার্বন দিয়ে। এখন দেখো, এই 7টি কার্বনে দেখো আমার কি আছে, 7টি কার্বনে দেখো আমার একটা শিকল বা শাখা শিকল দেওয়া আছে। এখন আমি নাম্বারিংটা কোন পাশ থেকে করব, এখানে দেখো আমি যদি এইখান থেকে নিই অর্থাৎ ডান পাশ থেকে আসি, তাহলে কিন্তু আমার 2 নম্বর কার্বনে আছে। আবার দেখো এখানে যদি আমি এইটিকেই ধরি 1 2 3 নম্বর কার্বনে আবার শাখা শিকল আছে, আমার 3 নম্বর কার্বনে শাখা শিকল আছে। তাহলে আমি কোন পাশ থেকে যাব, আসলে আমি যদি ডান পাশ থেকে যাই, দেখো 1 2 3 4 5 6 7, আবার 1 2 3 4 5 6 7 8 এরকম আছে, কিন্তু আমরা এখানে বাম পাশ থেকে দেখিয়েছি। দেখো 1 2 3 নম্বরে আমার শাখা শিকল আছে, আর এখানে 7 নম্বর আছে, অর্থাৎ 3 আর 7 যোগ করলে আমার আসে 10। আর এখান থেকে দেখো 1 2 3 4 5 6 7 8, তাহলে আমার এখানে আছে কত,
আমার 6 নম্বরে, আর এখানে আছে 2, 6 আর 2 8, তাহলে এই পাশ থেকে আমার অ ছিল। এখন দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 অক্টেন, আর এখানে 1 2 3 4 5 6 7 8, আমরা এইটিও নিতে পারতাম, এইটিও নিতে পারি। দেখো দেখো পরেরটাই আমাদের, আমরা এখানে দেখো কয়েকটা যৌগ দেখিয়েছি, এগুলি তোমরা কিন্তু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। দেখো এখানে আমাদের এই যৌগটির ক্ষেত্রে আমরা পাচ্ছি 1 2 3 4 5, আমরা অনেকেই কিন্তু এখানে থেমে যাব, থেমে এইটাকে আমরা পার্শ্বশিকল করে দেব। আমি কিন্তু একটি কথা বলেছিলাম যে আমাদের ওয়ার্ড রুট অর্থাৎ মূল শব্দ বা দীর্ঘ শিকল আমাদের বাঁকাও হতে পারে, আবার দীর্ঘ হতে হবে, সেটি বাঁকা হতে পারে। তবে 1 2 3 4 এবার 5 6, আর যদি আমরা 1 2 3 4 5 এই পর্যন্ত থাকতে পারতাম, কিন্তু আমরা এখানে আসছে 6টা, তাহলে আমার এখান থেকে দীর্ঘ শিকলটা এটা। দেখো এখানে 2 নম্বরে উপরে নিচে 2টি যুক্ত আছে, তাহলে আমি একটু আগে বললাম না যে 2 2, আর দেখো 4 নম্বরে আরেকটি মিথাইলমূলক যুক্ত, তাহলে মিথাইলমূলক হলো আমার 3টি, তাহলে ট্রাই মিথাইল কোথায় কোথায়, 2 নম্বরে 2টি, 4 নম্বরে 1টি, তাহলে 2 2 4 ট্রাই মিথাইল হেক্সেন। আমি আশা করছি তোমরা এটিও বুঝেছো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমি অনেকটাই ধারণা দিলাম। দেখো এখানে এইবার আমাদের আরেকটা লাইন আছে, দেখো সেই ভিন্ন ধরনের প্রিফিক্স গ্রুপ, অর্থাৎ আমরা ভিন্ন ধরনের প্রিফিক্স ছিল তো আমার আছে শাখা শিকল। এখন প্রিফিক্স যখন আমার শাখা শিকল ছিল, আমি কিন্তু একটি কথা বলছি বারবার যে একই রকম যদি থাকে, একাধিক থাকলে, যে একটা থাকলে তো মোনো, 2টা থাকলে ডাই ট্রাই টেট্রা এরকম বলছে, কিন্তু ভিন্ন থাকতে পারে। এখন একটি মিথাইলমূলক আছে আর একটি ইথাইলমূলক আছে, তাহলে মিথাইলমূলকটাকে তুমি বলছো ও মানে দুটো আছে, তাহলে এই দুটো একসাথে একত্রিত করে তুমি কিন্তু ডাই বলতে পারো না, এই দুটিকে একত্রিত করে তুমি কিন্তু ডাই বলতে পারো না, কারণ আমার দুটো জিনিস কিন্তু ভিন্ন জিনিস। মানে কারণ দুটো মিথাইলমূলক ছিল বলে ডাই মিথাইল বললে, কিন্তু একটা মিথাইলমূলক আছে একটা ইথাইলমূলক আছে, তাহলে একটা মিথাইলমূলক আছে একটা ইথাইলমূলক যখন আছে, তুমি এই দুটোকে কিন্তু তুমি কখনো ডাই বলতে পারছো না। অর্থাৎ একটা মিথাইল একটা ইথাইল, মনে করো 2 নম্বরে মিথাইল আছে তাহলে 2 মিথাইল, আবার 3 নম্বরে ইথাইল আছে তাহলে 3 মিথাইল। এখন দেখো মিথাইল আর ইথাইলের কোনটাকে তুমি আগে দিবে? আমরা এই যদি এরকম থাকে তখন আমাদের আসবে আবার বর্ণমালা, ইংরেজি বর্ণমালা। দেখো মিথাইলের আছে এম প্রথমে, আর ইথাইলের আছে আই, ই আই বলছি সরি ই। দেখো ইথাইলের ই আর মিথাইলের আমার এম, তাহলে দেখো ই আর এম এর ভিতরে কোনটি আগে? আগে কিন্তু আছে আমার ই, তাহলে আগে ইথাইল, তাহলে 3 ইথাইল আবার 2 মিথাইল। আমরা অনেকে যে ভুলটা করি, যে সংখ্যাটাই আগে যুক্ত আছে তাহলে তার ভিতরে ছোট সংখ্যাটাকে আগে লিখি, আসলে এটা কিন্তু হয় না। আমাদের কিন্তু এটি ভাবতে হবে যে সংখ্যাটি না, ইংরেজি বর্ণমালা অনুসারে যে বর্ণটা আগে, যে মনে করো ওই ইথাইল বললাম, ক্লোরো বললাম, নাইট্রো বললাম, অনেকে আবার দেখা যাচ্ছে আণবিক ভর হিসাবেও কিন্তু করে থাকে। আমাদের মেনলি কাজ কিন্তু ইউপা পদ্ধতিতে এই যে নিয়মগুলো। আরও একটা দেখো, আমরা অধিকাংশ যে কথাটা ভাবি সেটা হলো যে জৈব যৌগ থেকে আমাদের প্রশ্ন আসে না, জৈব যৌগ থেকে আমার প্রশ্ন আসে না। তুমি একবার ভেবে দেখো তো, তোমার নামটা নেই, তোমার নামটা নেই, তোমার নামটা যদি না থাকে তাহলে আমি তোমাকে কিভাবে ডাকবো? তোমার বাবা তোমাকে কিভাবে ডাকবে? তোমার বন্ধুরা তোমাকে কিভাবে ডাকবে? কিন্তু তোমার নামটার কিন্তু প্রয়োজন ছিল না। এসব করে দেখো, তাহলে আমি বললাম যে মিথেন আর ক্লোরিন বিক্রিয়া করলো, এখন মিথেনের নাম নেই, মিথেনের নাম তোমাকে আমি শেখাইনি, তাহলে তুমি বলছো স্যার এই যৌগটা আর এই যৌগটা বিক্রিয়া করে এই যৌগটা তৈরি হলো, কেমন হয়ে গেল না? তাহলে মিথেনের সাথে ক্লোরিনের যখন বিক্রিয়া করলো সূর্য আলোকের উপস্থিতিতে আমরা মিথাইল ক্লোরাইড দেখিয়েছি, এই সেল দেখেছি। দেখো এই বিক্রিয়াটা তোমরা অনেকবার করেছো, সেই 9 থেকে করে আসছো। তোমার যদি নামই না থাকতো, যদি এটা CH4 না থাকতো, তুমি কি বলতে যে স্যার CH4 আর Cl2 বিক্রিয়া করে CH3Cl তৈরি করেছে আর HCl তৈরি করেছে? দেখো এই জন্য আমাদের নামটার এই একটা প্রয়োজন দেখালাম আমি। আর তাছাড়া দেখো আমরা যদিও প্রশ্ন করি না, ওটা করা হয় না, তারপরেও দেখো আমি কিন্তু নামকরণের উপরেই ঘর হিসাব করে প্রশ্ন করতে পারি এবং করব। আমার অনলাইন ক্লাসের ভিতরেই আমি করে দেবো তোমাদের, আজকে হবে না হয়তো, আমরা পরবর্তীতে এটা করবো। দেখো
তখন কিন্তু তোমাদের সেভাবে অ্যান্সার করতে হবে এবং সেভাবে হতে পারে, কেন হবে না, আমরা শিখবো তো। যাক, দেখো তোমরা আবার একটু জানিয়ে দাও যে ক্লিয়ার আছে কিনা, বা তোমাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা, বা কোনোটা বুঝতে পারছো কিনা। দেখো এখানে আমাদের এই যে যৌগটি আমরা দেখলাম কি 1 2 3 4 5 6 7 8, একেবারে দেখো একটি দিকে সোজা চিকন। আর যদি এই দিক থেকে যাই, এখানে আমার একটি সরে গেছে 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। এখন তুমি এখানে শাখা চিকন তৈরি করলে হবে না। তবে দেখো এখানে 6 7 8, আমি এটাও যেতে পারতাম। তো এখানে 6 নম্বরে আমার একটি ইথাইল মূলক হতো, এখানেও কিন্তু এইটি যদি মেন চিকল হতো, অর্থাৎ ওয়াট রুট হতো এইটি, তাহলে কিন্তু এইটি আমার হতো শাখা চিকল। এইটি শাখা চিকল হলে তখন দেখো এখানেও কিন্তু আমার ইথাইল হতো। এই জন্য এখানে সমস্যাটি আছে। আমরা দেখো এখানে কি করেছি, এখানে দেখো 5 ইথাইল, অর্থাৎ 5 নম্বর কার্বনে এই বন্ডটা আমার এখানে আসবে। দেখো এখানে CH2 এখানে ছিল, আমাদের এখানে সরে আসছে। তাহলে এখানে এইটি যদি আমার আসে, তাহলে দেখো যে আমার 5 নম্বর কার্বনে কিন্তু ইথাইল মূলক, আমি একটু আগে বললাম M আর E, তাহলে মিথাইল মূলক আগে হয় না কখনো, তাহলে ইথাইল মূলক আগে হয়। তাহলে 5 ইথাইল, তারপরে দেখো 3 নম্বর কই, 3 নম্বরে একটা মিথাইল মূলক যুক্ত আছে। এই 3 নম্বর মিথাইল মূলকটা এই যে এইটি ছিল আমার 3 নম্বর, আমরা ওই যে সবুজ নাম্বারিংগুলোকে ধরেছি। তাহলে 3 নম্বরে এই মিথাইল মূলক, আর আমার 5 নম্বরে এটি কিন্তু 5 নম্বর কার্বন। দেখো এখানে CH, আমি বারবার আগেও একবার বললাম। তাহলে এখানে 5 ইথাইল আর এখানে 3 মিথাইল, 8টা কার্বন আছে, অক্টেন। প্রিয় শিক্ষার্থী, তোমরা আবার দেখো, আমি এইবার নতুন করে কিছু কথা তোমাদেরকে বলছি, যেটা সহজ কথা। ওয়ার্ড রুট বা সাফিক্স প্রিফিক্স কোনোটি এখানে নেই, তোমাদের জন্য এটি নতুন করে দেওয়া। দেখো আমি তোমাদের কিন্তু খাতা কলম নিয়ে রেডি থাকতে বলেছি, কারণ আমার স্লাইডে কিন্তু আজকে নাম বা যৌগ লেখা আছে, তোমাদেরকে নাম লিখতে হবে এবং তোমরা কমেন্ট বক্সে নাম লিখে জানিয়ে দেবে। কমেন্ট বক্সে কিন্তু আমার নাম লিখে জানাতে হবে। দেখো আমরা এখানে কি লিখেছি, যে নামকরণ নিয়ে আর কয়েকটি সহজ কথা বলবো। যেমন দেখো, আমরা প্রথমে দীর্ঘশিকল নির্ণয় করতে হবে, যেটি বললাম দীর্ঘশিকল সোজা বাঁকা হতে পারে, যাকেই আমরা বলি ওয়ার্ড রুট। আশা করি পরিষ্কার। প্রথমে আমরা দীর্ঘশিকল নির্ণয় করব, দীর্ঘশিকলটা সোজা হতে পারে বাঁকা হতে পারে, যাকে ওয়ার্ড রুট বলে। তারপরে দেখো শাখা শিকল নির্ণয় করব, অর্থাৎ দীর্ঘশিকলটি বাদে পাশে যারা থাকে তাদেরকে আমরা শাখা শিকল বলে থাকি। দীর্ঘশিকল বাদে বাকি অংশ হচ্ছে আবার শাখা শিকল। শাখাকে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা প্রকাশ করতে হবে। তোমরা লিখে নিতে পারো, এই যে কথাগুলি আমি লিখছি এটিকে তোমরা লিখে নিতে পারো। তাহলে এখানে দেখো, আমাদের প্রথমে আমরা দীর্ঘশিকল নির্ণয় করব। দীর্ঘশিকল সোজা বাঁকা হতে পারে, যাদেরকে আমরা ওয়ার্ড রুট বলি। যাদের একটু প্রবলেম থাকে, বইতে খুঁজে পাও না, তারা এটি লিখে নাও, আমি ধীরে ধীরে যাচ্ছি, সমস্যা নেই। শাখা শিকল নির্ণয়, দীর্ঘশিকল বাদে বাকি অংশ আমাদের শাখা শিকল। এবার দেখো শাখাকে আমরা ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা প্রকাশ করব। এখন দেখো, আমাদের একাধিক শাখা থাকলে শাখাগুলির অবস্থান যোগ করে, ওই যে আমি বললাম বাম পাশ থেকে যোগ করব, শাখা থাকলে ডান পাশ থেকে যোগ করব। তাহলে বাম পাশে যোগ করলাম আর ডান পাশ থেকে যোগ করলাম, যেটি আমাদের বেশি হবে সেটিকে বাদ দিব, মানে যেটি কম হবে সেটিকে আমরা রাখবো। ঠিক আছে? তাহলে দেখো, আমি এখানে বলছি একাধিক শাখা থাকলে শাখাগুলির অবস্থানের যোগফলকে ক্ষুদ্রতম শাখা দ্বারা প্রকাশ করতে হবে। আমি শামিমার একটু রেজাল্ট আছে, শামিমা, তিশা, তোমার আজকে তুলিকেও পাচ্ছি না, শারমিনকে দেখছি না, তারপরে সুমাইয়া, শিল্পী, সুমাইয়াকে তো মনে হয় কোনোদিনই দেখিনি, তারপরে শিল্পীকে, আরো কে ছিল, নুরুন্নাহার ছিল, তারা কি নেই? হ্যালো, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? দেখো এখানে প্রথমে দীর্ঘশিকল নির্ণয় করতে হবে, দীর্ঘশিকল সোজা বাঁকা, তারপর শাখাকে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা প্রকাশ করব। একাধিক শাখা থাকলে সেগুলিকে আমরা যোগ করে দেখব, যে পাশ থেকে কম হয় সেটিকে আমরা নিব। দেখো পরবর্তী একাধিক একই সংখ্যা থাকলে ডাই, ট্রাই, টেট্রা ইত্যাদি বসবে। এইগুলি
এখন দেখো, তারপরে আমি আরো একটি কথা বলছি। আমার আর একটা ছেলে ছিল রাকিব, যে রাকিবকেও আমি কোনোদিন দেখছি না। দেখো এখানে একাধিক শারমিন, হ্যাঁ ঠিক আছে, শারমিনকে দেখছি। একাধিক ভিন্ন শাখা থাকলে শাখাগুলিকে ABC ক্রমানুসারে সাজাতে হবে, এটি তোমরা বোঝো না। একাধিক শাখা থাকলে শাখাগুলিকে ABC হিসাবে সাজাতে হবে। শারমিন, তুমি বুঝতে পারছো কি না? দেখো এখানে আমি, থ্যাংক ইউ। দেখো এইবার আমরা কার্যকারীমূলক থাকলে যে নাম হবে, মানে কার্বক্সিলিক অ্যাসিড যদি থাকে সেক্ষেত্রে কার্যকারী কার্বক্সিলিক অ্যাসিড কিন্তু আমার সাফিক্স, প্রিফিক্স না, অর্থাৎ শাখা না, মেনসিকল ওয়ার্ড রুটের সাথে যুক্ত হলে আমরা তাকে লিখব কি? দেখো ওইক অ্যাসিড। COOH মূলক থাকলে তাকে লিখবো আমরা ওইক অ্যাসিড। এবার দেখো CHO মূলক যদি আমরা মেনসিকলে থাকে তাকে ইয়াল বলতে পারি, ন্যাল বলতে পারি, নাল বলতে পারি। অ্যালকানাইল বলবো শাখা হলে। অর্থাৎ যখন আমার CHO শাখা হবে, তাহলে CHO শাখা হবে কখন? CHO আমাদের শাখা হবে কখন? যখন COOH মূলক আমার মেনসিকল হবে। তাহলে দেখো, অর্থাৎ তার উপরে যেটা আছে অগ্রগণ্যতার ক্রমে, তার উপরে যেটা আছে সেটা যখন আমার মেনসিকল হবে তখন আমার CHO মূলক শাখা সিকল হবে। শাখা হবে তখনই যখন CHO এর অধিক সক্রিয় মূলক যুক্ত থাকবে। আশা করি বুঝে গেছো। দেখো তোমা এর নামকরণ বোঝা যাচ্ছে কিনা? এবার দেখো আমরা বললাম কি এটা কীটনমূলক। কীটনমূলক যখন আমার সাফিক্স হবে অর্থাৎ মেনসিকলে যুক্ত থাকবে তখন দেখো লিখবো ওন, আর যদি শাখা হয় তাকে লিখবো অক্সো। অর্থাৎ অক্সিজেনটাকে ধরবো তখন অক্সো, শাখা হলে তাকে ধরবো অক্সো, আর মেনসিকল হলে ওন বা অন ধরবো। এগুলো তোমাদের কিন্তু লেখারও দরকার। আসলে আমি যেভাবে সাজাচ্ছি, যেভাবে সাজিয়ে লিখেছি তোমরা হয়তো বই থেকে এইভাবে বের করতে পারবে না। এর জন্য তোমরা এখন না লিখলেও পরবর্তীতে ভিডিওটি দেখে আবার লিখে নিও। দেখো তাহলে এইটার পরে আছে ওইজ। ওইজ যদি আমার সাফিক্স হিসাবে থাকে তাহলে কিন্তু আমরা ওয়াল আর কি, নল, অ্যালকোহলের ওয়াল, নল। আর যদি শাখা থাকে তাকে লিখবো হাইড্রোক্স হিসাবে। তাহলে শাখা যদি সে থাকে, সে যদি শাখা হয় তাহলে তার মেন কিটোন হতে পারে, অ্যালডিহাইড মূলক হতে পারে, ওইক অ্যাসিড হতে পারে। দেখো পরবর্তীটা আমরা মিথাইল মূলক, ইথাইল মূলক দেখেছি। এখন দেখো NH2। এখানে দেখো আমরা অনেকেই জানি না, আমরা অনেকে একটা কথা বলি না যে দেখো এখানে অ্যামিনো আছে কোনোটায় আর অ্যামিন আছে কোনটায়। তোমরা নিজেই অনেক সময় বলে স্যার এটা অ্যামিনো লেখা কেন? আসলে দেখো NH2 যখন আমার সাফিক্স থাকে অর্থাৎ মেনসিকল থাকে তখন তাকে বলবো আমরা অ্যামিন। NH যখন আমার মেনসিকল থাকে তখন তাকে বলবো আমরা অ্যামিন। আর NH যখন আমার শাখা সিকল থাকে তখন তাকে বলবো অ্যামিনো। আমার মনে হয় তোমরা বুঝেছো। NH2 যখন মেনসিকল থাকে, সাফিক্স থাকে, তখন তাকে বলবো আমরা অ্যামিন। আর NH2 যখন আমার শাখা সিকল থাকে তখন বলবো আমরা অ্যামিনো। তাহলে অ্যামিন আর অ্যামিনো এটির পার্থক্য বুঝতে হবে। দেখো আমি একটা কথা বলি তোমার, একারও কিন্তু দুই রকম আছে। আমরা যে বাংলা বর্ণমালা ওইখানে একার দেখি, এই একারটিরও কিন্তু মানে আছে বিভিন্ন। এক এক জায়গায় দেখো একারের দুইটা সিস্টেম আছে, তোমরা বোঝো কিনা আমি জানি না। এগুলো দেখবে। ঠিক এই জন্য এরকম কথা কিন্তু ছেড়ে দিলে হবে না যে অ্যামিন আর অ্যামিনো আসলে কোনো পার্থক্য নেই। অনেকেই কিন্তু বলে দিবে এরকম, ও একই কথা, ও লিখতে গিয়ে মনে হয় একটু লেখা হয়ে গেছে। আসলে ওইটা কিন্তু এরকম না। দেখো এটা অ্যামিন আর অ্যামিনো, শাখা হলে অ্যামিনো আর সাফিক্স হলে আমার অ্যামিনো। পরবর্তীতে দেখো এক্স হলো আমাদের হ্যালো। এই যে এখানে CN নাইট্রাইল আর সায়ানো, আমরা কিন্তু অনেক জায়গায় আমরা দেখেছি আমাদের কার্যকারী মূলকের সংখ্যা যেখানে লেখা আছে এখানে নাইট্রাইল লেখা আছে, সায়ানো লেখা আছে। কোনটি নাইট্রাইল আর কোনটি সায়ানো এটি কিন্তু আমাদের বুঝতে হবে। দেখো এখানে CN যদি আমার মেনসিকলে থাকে, যদি সাফিক্স হয় তাহলে সেটি কিন্তু হবে আমার নাইট্রাইল, আর যদি শাখা সিকল হয় হবে কিন্তু সায়ানো। তোমরা অবশ্যই কিন্তু এগুলো লিখে নিবে, তা নাহলে কিন্তু এগুলো বুঝতে আরও সমস্যা হবে। আর আমাদের এখানে তোমার অবজেক্টিভ হিসাবেও এগুলো আসতে পারে। দেখো এখানে আমরা কয়েকটি লিখেছি অগ্রগণ্যতার ক্রম হিসাবে।
এখানে দেখো অগ্রগণ্যতার ক্রম হিসাবে আমরা প্রথম দিয়েছি কার্বক্সিলিক অ্যাসিড। আসলে আমাদের এখানে যে কয়টি আছে আমরা কিন্তু সেই কয়টির মধ্যে রাখার চেষ্টা করেছি। তোমরা অধিকাংশ জায়গায় এই কয়টিকে একটু মনে রাখার চেষ্টা করো যে কার্বক্সিলিক মূলক, তারপরে অ্যালডেহিড মূলক, তারপরে ওএইচ মূলক, তারপরে অ্যালকিন, তারপরে অ্যালকাইন। আমরা এই কয়টিকে একটু সাজিয়েছি। দেখো এখানে আমরা এইভাবে দিয়েছি। আমাদের এখানে একটি যৌগ আছে, এখানে একটি যৌগ আছে দেখো 1 2 3 4 5, অর্থাৎ এই যে লাল দেয়া এটি কিন্তু আমাদের প্রিফিক্স শাখা শিকল। তাহলে শাখা শিকল যদি এইটি হয়, দেখো আমার এখানে 1 নম্বর কার্বন এইটি, 2 নম্বর, 3 নম্বর, 4 5। আমাদের এখানে মেল কিন্তু দেখো আমার এই শাখা শিকলটা কিন্তু আমার গুরুত্বপূর্ণ না বেশি। আমরা এখানে কিন্তু কার্যকারী মূলক হিসাবে ধরছি দ্বিবন্ধনকে। তাহলে দ্বিবন্ধন নিকটে আছে দেখো এই কার্বনে। তাহলে এই কার্বনে যখন দ্বিবন্ধনটা আমার নিকটে আছে তাহলে এটাই একটি 1 নম্বর কার্বন হবে। আবার দেখো তাহলে আমার এখানে 3 নম্বর কার্বনে আরেকটি দ্বিবন্ধন আছে। তাহলে এখানে দেখো আমার দ্বিবন্ধন আছে কয়টি? 2টি। তাহলে 2টি, একটি আছে 1 আর একটি আছে 3। তাহলে দেখো এখানে 1 নম্বরে আছে, 3 নম্বরে আছে, যার জন্য আমরা সংখ্যাটি লিখছি 1 3 1,3 হাইফেন দিয়ে ডাই ইন। আমার 1 2 3 4 5 5টা কার্বন। তাহলে দেখো এখানে এই যে মিথাইল মূলকটা, এই মিথাইল মূলকটা আমার কিন্তু 4 নম্বর কার্বনে যুক্ত। তাহলে 4 মিথাইল 1 3 পেন্টা ডাই ইন। 4 মিথাইল আমি কিন্তু প্রথমে বললাম কি 4 মিথাইল, তারপরে হাইফেন 4 দিয়ে হাইফেন মিথাইল হাইফেন, তারপরে 1 3 হাইফেন ডাই ইন। কি আমার কিন্তু পেনটা ছিল। তাহলে 4 মিথাইল পেন্টা 1 3 ডাই ইন, বা 4 মিথাইল 1 3 পেন্টা ডাই ইন, 1 3 পেন্টা ডাই ইন। আসলে ডাই যদি আমি পেন্টার আগে দিই তাহলে কিন্তু দুটো পেন্টা হয়ে যায়। এজন্য ডাই আমরা এই জন্য ডাই কথাটা দেবো ইনের আগে। অর্থাৎ মনে করো দুটো মিথাইল মূলক যুক্ত, তাহলে মিথাইলের আগে কিন্তু ডাই দেবো। ডাই দিলে দুটো মিথাইল বোঝানো হবে। আবার দেখো আমি ইনের আগে যখন ডাই দিচ্ছি তার মানে ডাই ইন দুটো ইন কোথায়? একটা 1 নম্বরে আর একটা 3 নম্বরে, ঠিক আছে। আবার দেখো তোমার 4 মিথাইল অর্থাৎ 4 নম্বরে মিথাইল মূলকটা যুক্ত, এটিকে প্রকাশ করা হচ্ছে। পরেরটি দেখো, পরে আরেকটি আছে আমাদের এইটিতে দেখো তোমরা দেখতে পাচ্ছ আমার দুটো এসে গেছে। একটি দেখো এখানে আমার একটি সিএইচও মূলক আছে, একটি সিএইচও মূলক আছে। আমার এখানে দেখো আমার সিএইচও মূলকের অগ্রগণ্যতার ক্রম সবচাইতে বেশি। সে যতই সাইডে থাক আর মাঝখানে থাক আর যেখানে থাক, আসলে মাঝখানে সিএইচও কখনো থাকে না। তাহলে মাঝখানে যখন সিএইচও আমার থাকে না, এই যে সিএইচও দেখো আলাদা কালি দিয়ে লিখেছি, এটি হবে আমার 1 নম্বর কার্বন। তাহলে এটি 1 নম্বর কার্বন হলে আমার 2 নম্বর কার্বনটা কোথায়? 2 নম্বর কার্বনটা আমি এটাকে ধরছি। তাহলে এটি 2 নম্বর কার্বন ধরছে আমার ডাইনো। এটি কি দোষ করলো? আসলে এখানে আছে 2টি কার্বন, এটি যদি 1 হয় এখানে তাহলে 3টি হচ্ছে। আর দেখি আমার এপাশে কয়টি হয়? 1 2 3 4, এটি আমার প্রিফিক্স। তাহলে দেখো 1 2 3, তাহলে 3 এর সাথে একটি পার্শ্ব শিকল যুক্ত আছে। তাহলে এখানে 3 মিথাইল দেখো এইটি, এই যে যৌগটি এটি কিন্তু যোগ হবে আমার এইটার সাথে। ইথাইলটা যোগ হবে কিন্তু আমার 2 নম্বর কার্বনের সাথে। তাহলে 2 ইথাইল 3 মিথাইল, 2 ইথাইল 3 মিথাইল 1 2 3 4 বিউটানল। 2 ইথাইল 3 মিথাইল বিউটানল। আশা করি এটা বুঝেছো। দেখো পরবর্তী আছে আরেকটি, আমরা যেটাকে আমাদের সর্বোচ্চ অগ্রগণ্য দেওয়া হয়েছে যাকে কার্বক্সিলিক মূলক, আমার সেটা আছে। আমরা তাকে 1 নম্বর কার্বন ভাবছি। এখন দেখো এটিকে আমরা যখন 1 নম্বর কার্বন ভাবছি তাহলে আমার পরবর্তীতে 2 নম্বর 3 নম্বর এরকম আসতে পারে। দেখো এখানে নাম্বারিংটা মনে হয় উল্টে গেছে, দেখো ওটা আমরা দেখছি না এখন। তাহলে আমাদের দেখো পরবর্তীতে নাম লেখার নিয়ম, আমরা কিভাবে নাম লিখবো আমি যেটা বলছি। দেখো যে প্রথমে সংখ্যা আছে, সংখ্যা যেমন 4 মিথাইল, তাহলে মিথাইলের 4 সংখ্যা 4, তারপরে শাখার নাম, তারপরে মূল যৌগের নাম। 4 মিথাইল বিউটেন, মূল যৌগটা হলো বিউটেন, আর শাখা শিকল মিথাইল, সংখ্যাটা হলো 4। আশা করি এটাও দেখা হলো। দেখো এখানে আমরা উদাহরণ দিয়েছি, এখানে আমরা উদাহরণ যখন দিয়েছি দেখো 1 2 3 4 5 6, 6টি কার্বন আছে। আর 3 নম্বরে একটা মিথাইল যুক্ত আছে, 4 নম্বরে একটা মিথাইল যুক্ত আছে। তাহলে প্রথমে আমরা লিখবো কি 3 4, আর দুটো মিথাইল 3 4 হাইফেন ডাই, দুটো মিথাইল মূলক আছে। তাহলে ডাই মিথাইল কি হেক্সেন।
3,4 ডাইমিথাইল হেক্সেন। প্রিয় শিক্ষার্থী, যদি আবার কোনো প্রবলেম হয় তোমরা অবশ্যই বলবে, কারণ আমি এখানে যে কাজটি করছি সেটা কিন্তু তোমাদের শেখানোর জন্য, তোমাদের জানানোর জন্য। আমার ক্লাসে হ্যাঁ এখানে প্রান্ত লিখেছে যে C2H5 কোনো 2 নো সি এর সাথে যুক্ত হবে। হ্যাঁ ওইটা তোমার, আমি তো এখন দেখতে পাচ্ছি না তুমি কোনটার কথা লিখলে। আচ্ছা ওটা পরে দেখবো আবার। দেখো এখানে তুমি মনে হয় ওই অ্যালডাইডের কথা বলেছো। দেখো CH2 কিনা প্রান্ত, আমি তোমার লেখাটা ক্লিয়ার বুঝতে পারিনি, পরে মোবাইলে তোমার সলভ করবো দরকার হয়। দেখো এইখানে আমাদের এটা লেখা আছে, এই একটি যৌগ আছে আমাদের দেওয়া 1 2 3 4 5। তোমরা এই যৌগটা দেখো, এখানে 2 নম্বর কার্বনে একটা মিথাইল মূলক যুক্ত আছে, আবার একটি ক্লোরিন যুক্ত আছে। 3 নম্বর মাধ্যমে এখানে একটা মিথাইল মূলক যুক্ত আছে। এখন দেখো আমাদের মিথাইলের কিন্তু এম আর ক্লোরিনের কিন্তু কি ক্লোরো, সি ক্লোরো। তাহলে স্বাভাবিক অবস্থা আমাদের সি আগে, তাহলে আমরা এখানে কিন্তু নিচে 2 ক্লোরো, 2 দিয়ে হাইপেন ক্লোরো, তারপরে হাইপেন দিয়ে আমরা লিখছি 2 3 2,3 হাইপেন ডাইমিথাইল পেন্টেন। তাহলে আমরা লিখছি কি 2 ক্লোরো 2 ক্লোরো 2 3 ডাইমিথাইল, 2 ক্লোরো 2 3 ডাইমিথাইল আমার পেন্টেন। দেখো তোমাদের সমস্যা আছে কিনা, এই যে নামকরণটি করলাম, যদি সমস্যা থাকে, বুঝতে সমস্যা হয়, তোমরা এই সম্পর্কে লেখো। যখন তখন লিখলে আমি ওইটা বোঝাতে পারবো, তা নাহলে পিছনের দিকে যাওয়া কষ্ট। দেখো এখানে আমি লিখছি যে 2 আগে ক্লোরিন বললাম, 2 ক্লোরো বললাম এই কারণে যে আমার ক্লোরিনের আছে সি, আর আমার দেখো মিথাইলের এম। তাহলে মিথাইলের এম যখন, তাহলে এম এর আগে আছে কিন্তু আমার সি আছে, যার জন্য আমি এটিকে বেছে নিয়েছি 2 ক্লোরো 2 3 ডাইমিথাইল পেন্টেন। আমি চলে গিয়ে যাচ্ছি, দেখো আমাদের পরবর্তীতে এই যে লেখা আছে 2 ক্লোরো 2 3 ডাইমিথাইল পেন্টেন। পরবর্তীতে দেখো আমাদের আরও একটি যৌগ নিয়ে হাজির হয়েছি। এখানে আমার যৌগটিকে পূর্ণ করে লেখা আছে। হ্যাঁ থ্যাংক ইউ খালিদ। দেখো আমরা যৌগটিকে পূর্ণ করলাম, এবার নাম্বারিং করার পালা আছে আমাদের। আমরা নাম্বারিং দেখো কোথার থেকে করছি, এটি কিন্তু তোমাদের জন্যই আমার সাজানো, এটি তোমাদের জন্যই আমার সাজানো। খালিদ প্রান্ত, দেখো তো এই যৌগটির নামটা তোমরা লিখতে পারো কিনা, আমি তোমাদের জন্য অপেক্ষা করব। নাম্বারিংটা তো আমি দিয়েই দিয়েছি, নাম্বারিংটা আমি করেছি আজকে। যদিও কেমন হয় যে আমার ক্লাসে আমার একটা দিদি আছে ইন্ডিয়া থেকে, উনি আমার ক্লাস দেখছেন, দিদিকে ধন্যবাদ। দেখো আমি এই যেটি লিখেছি এখানে দেখো আমার 3 নম্বরে কিন্তু আমার সেই প্রিফিক্স যুক্ত আছে, আবার 5 নম্বরে একটি প্রিফিক্স যুক্ত আছে, আমার 2 নম্বর কার্বনে একটি প্রিফিক্স যুক্ত আছে, আমার 6 নম্বর কার্বনে একটি যুক্ত আছে। তাহলে এখন আমি চাচ্ছি তোমাদের কাছ থেকে এটির নাম কেমন হবে, আমি অপেক্ষা করছি। তমা, আমি অপেক্ষা করছি, নামটি তোমরা একটু লেখো, কমেন্ট বক্সে একটি নামটি লিখে দাও তো। আমি কিন্তু অনেক কাজই করে দিয়েছি। তিশা, শারমিন, তুলি, খালিদ, মোহনকে দেখিনি আজকে মনে হয়। মোহন যদি থাকো তাহলে দেখা, নুরুজ্জামান, শামিমা, দেখো স্বর্ণা, দেখো যদি নামটা লিখতে পারো তোমরা। আমি চাচ্ছি তোমরা সকলেই নামটি লিখে দাও, আমি একটু দেখি, সবাই দেখো যে আমি তোমাদের যেটা বোঝালাম তোমাদের একটু কাজে লাগলো, তোমরা বুঝতে পেরেছো। দেখো আমার অনেক আত্মীয় যখন থাকছে, আত্মীয়রা দেখুক যে আমি যা বোঝাচ্ছি আমার স্টুডেন্টরা অন্তত সেটা বুঝতে পারছে। খালিদ লিখে দাও। এত সময় লাগবে কেন, আমি তো বললাম যে 2 নম্বরে আমার একটি দেখো তোমার প্রিফিক্স আছে, আমার 3 নম্বরে একটি প্রিফিক্স আছে, 5 নম্বরে একটি প্রিফিক্স আছে, 6 নম্বরে একটি প্রিফিক্স আছে। এখন দেখো 6 নম্বরের প্রিফিক্স আর 2 নম্বরের প্রিফিক্সটা একই, আমার 5 নম্বরের প্রিফিক্স আর 3 নম্বরের প্রিফিক্সটা একই। অতএব আমরা মনে হয় লিখতে পারি। এত সময় নিলে হবে না। প্রান্ত লিখছো না কেন তুমি?
আমি বারবার বলছি কিন্তু যে 2 নম্বরে আমার একটি শাখা শিকল আছে, আমার 6 নম্বরে একটি শাখা শিকল আছে। 2 নম্বর আর 6 নম্বরের শাখা শিকলটা একই রকম। আমার 5 নম্বরের শাখা শিকল, 3 নম্বরের শাখা শিকল একই রকম। যদি তোমরা লিখতে পারো, ভুল গেলেও আমি বুঝতে পারবো তোমরা বোঝোনি, আমি আবার বোঝাতে চেষ্টা করব। ঠিক ক্লাসে আমরা যেভাবেই হাজির হই, আমরা এখানেও তো সেই রকমই থাকছি, সেই রকমই কথা বলছি তোমাদের কাছে। প্রবলেম হবে না, ভয় পাওয়ার কোনো কিছু নেই। তো তোমরা তো ভুল করবে, তোমাদের তো শেখানোর জন্য এখানে আসলাম। এই স্যারের ক্লাস নেই, স্যারের ক্লাসটা তো আমি প্রিন্সিপাল স্যারকে বলেই নিয়ে নিলাম, যেখানে আমি ঢুকাবো। আমার আর হাতে সময় আছে 15 মিনিট, দ্রুত লেখো। কিলো যদি না হয় বলে দাও, তোমা আম্মু একটু বলো যে হচ্ছে না তোমার। হ্যাঁ, 2,5 ডাই ইথাইল, আমি ঠিক আছে দেখছি। 2,5 ডাই, 2 কেন? এখানে 5 ইথাইল আছে, আর ইথাইলটা তো আছে 3-এ। 2 তো এইটা তো 2, আর 2 সাইড এটা ঠিক আছে। 2 সাইড তোমাদের মনে হয়, তুমি মনে হয় লিখতে ভুল করলে। এখানে দেখো, আমি কিন্তু এটি বলতে চাচ্ছি যে এখানে 2 তো মিথাইল, 2 মিথাইল আর 6 মিথাইল, তাহলে 2, 6 ডাই মিথাইল। আর এখানে দেখো, হ্যাঁ 3, 5 তোমার ঠিক আছে। আমি দেখতে পেয়েছি, হ্যাঁ ফয়সালের একটি উত্তর, ফয়সাল লিখেছো। ফয়সাল 3, 5 ডাই ইথাইল, 3, 5 ডাই ইথাইল ঠিক আছে। আমার একটা স্টুডেন্ট ফয়সাল। আর এখানে আমরা দেখছি যে 2, 6 ডাই মিথাইল ঠিক আছে। তোমা থ্যাংক ইউ। আমি প্রান্তর কাছে চাচ্ছিলাম, যদিও প্রান্ত রেজাল্টটা এখনো পাইনি। আমি চলে যাচ্ছি পরবর্তীতেই। দেখো আমার এখানে নামটা দেওয়া আছে 3, 5 ডাই ইথাইল, 2, 6 ডাইমিথাইল হেপটেন। হ্যাঁ, আর একটি উত্তর পেয়েছি। পরের উত্তরগুলো ঠিকই আছে, কিন্তু এখানে হ্যাঁ ঠিক আছে। আমি বুঝতে পেরেছিলাম তো তুমি হয়তো 3 লিখতে যে ওইখানে 2 লিখে ফেলেছো। যাক, দেখো পরবর্তীতে আমাদের আরেকটি যৌগ আমরা দেখতে পাচ্ছি। পরবর্তীতে আমরা আরো একটি যৌগ কিন্তু দেখতে পাচ্ছি। আমরা আরেকটি যৌগ দেখতে পাচ্ছি। তোমা নাম্বারিংটা তো করাই আছে, দেখো একেবারে উপর থেকে আমরা নাম্বারিং করেছি। 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3, 4, 5, 6, 7। একটা জিনিস দেখো, এইটা এই যে এই যে CH3 কিন্তু এই কার্বনের সাথে, এই CH3 কিন্তু এই কার্বনের সাথে, আর এই কার্বনের সাথে কিন্তু এইটা আমার ইথাইল মূলক যুক্ত আছে। 3 নম্বর কার্বনের সাথে একটি আমার প্রিফিক্স আছে। এখানে 2 নম্বর কার্বনের সাথে একটি প্রিফিক্স আছে, 2 নম্বর কার্বনের সাথে একটি প্রিফিক্স আছে। তাহলে আমি মনে হয় বলতেই পারি, দেখো আমার 2 নম্বর কার্বনে একটা মিথাইল মূলক, এই পাশে একটা মিথাইল মূলক, এই পাশে একটি মিথাইল মূলক। আর আমার দেখো 5 নম্বরে একটি আছে, 6 নম্বরে একটি আছে। তাহলে আমি মনে হয় বলতে পারি 2, 2, 5, 6, 2, 2, 5, 6। কয়টা মিথাইল? 4টা মিথাইল, একটি আছে। আর দেখো 3 নম্বরে আমার ইথাইল মূলক আছে, আবার 5 নম্বরে ইথাইল মূলক আছে। তাহলে দ্রুত লিখে দাও তোমা, দ্রুত রেজাল্ট চাচ্ছি। আরো অনেকগুলি আছে আমাদের বাকি। আমাদের নামকরণ আজকেও শেষ হবে বলে মনে হয় না। যাক, আমাদের সমস্যা নেই, আমরা ধীরে ধীরে নামকরণটা করতে থাকবো। তবে আশা করা যায় আগামী বৃহস্পতিবারে সময় থাকবে আমাদের আধা ঘন্টায় আমরা নামকরণ শেষ করার চেষ্টা করব, যতদূর করা যায়। যদি না শেষ হয় পরে আরো আগামী রবিবারও যাবে, অসুবিধা নেই। আমি এইটির কিন্তু নাম চাচ্ছি তোমাদের কাছে, যেখানে আমার ইথাইল মূলক দেখো, আমি বারবার বলছি 3 নম্বর কার্বনে একটা ইথাইল মূলক যুক্ত আছে। দেখো 5 নম্বর কার্বনে একটি ইথাইল মূলক যুক্ত আছে। আমি প্রান্ত রেজাল্ট চাচ্ছি। প্রান্ত, মোহন, নুরুজ্জামান, খালিদ। আমি তোমার রেজাল্ট পাচ্ছি না। শারমিন, তারপরে তোমার শামিমা। কেন লেখো না কেন এখনো? আমি তো বলেই দিলাম যে 3 নম্বরে দেখো একটা ইথাইল মূলক যুক্ত আছে, 5 নম্বরে একটা ইথাইল মূলক যুক্ত আছে, আর 2 নম্বরে 2টা মিথাইল মূলক যুক্ত আছে, 5 নম্বরে একটা মিথাইল মূলক যুক্ত আছে, 6 নম্বরে একটা মিথাইল মূলক যুক্ত আছে। লোকে ভাববে কি আমার ছেলেগুলো কিছুই বোঝে না? কি হলো, তোমরা লিখছো না কেন? আরে বাবা, ভুল লিখবে, এর বাইরে তো কিছু করবে না। প্রান্ত, আমি তো কলেজে নেই যে পিঠে একটা চল দিব।
এখান থেকে চল মারতে গেলেও তো আমার অনলাইনে মারতে হবে। তোমা আগেরটা হলো এখন হচ্ছে না কেন? না বুঝতে পারছো না? যদি আবার কথা বুঝতে না পারো, যদি লেখা বুঝতে না পারো, তাহলে জানাবে তো। তাহলে কি আমি নামটা তুলে ধরবো তোমাদের কাছে? তোমরা ঝটপট করো, আমার হাতে কিন্তু আর সময় নেই। আমি দেখতে পাচ্ছি আমাদের ঘড়ির কাটাটা অনেক দূর এগিয়ে গিয়েছে, আমাদের হয়তো আর 6-7 মিনিট সময় আছে। আমি তোমার রেজাল্টটা পেয়ে গেছি 3-5 ডাই ইথাইল 2-2-5-6 টেট্রা মিথাইল হ্যাপটেন। হ্যাঁ, থ্যাংক ইউ, উত্তরটা ঠিক আছে। আমরা উত্তরটা মিলিয়ে নিই। দেখো 3-5 ডাই ইথাইল, তোমা মিলিয়ে নাও। দেখো 3-5 ডাই ইথাইল 2-2-5-6 টেট্রা মিথাইল হ্যাপটেন। আমি একজনকে যখন পেয়ে গিয়েছি, এবার তাহলে আমি চলে যাচ্ছি। আমি বুঝতে পারলাম যে তোমা আমার বোঝানোটা সঠিক ভেবে নিয়েছে, সঠিকভাবে বুঝেছে। আমি আর কাউকে সঠিক পাচ্ছি না এখনো। আগের উত্তরটা কয়েকজনকে পেলেও এখন পাচ্ছি না। যদি পারো দ্রুত উত্তরটা দিয়ে দাও। আমি আরও একটি যৌগ লিখছি, তবে এইটির সুযোগ পুনরায় তোমাদের আর দিতে পারছি না। আর যদি ঝটপট করতে পারো আমি বলেই দেখি। দেখো এখানে আছে আমার, এখানে নামটা দিয়ে চলেই আসছে আমাদের এই যৌগটা। আমরা 1 নম্বর কার্বন 2-3-4-5-6-7। হ্যাঁ, লিখতে সমস্যা হচ্ছে। হ্যাঁ, আমি এটা এবার বুঝলাম যে আসলে লিখতে সমস্যা হচ্ছে। আমি পরে আরও একটা উত্তর পেয়ে গিয়েছি, অসুবিধা নেই। আসলে এটা প্র্যাকটিস করতে হবে তোমাদের, আর এই প্র্যাকটিসটা করলেই হয়ে যেত। দেখো এখানে 1-2-3-4-5-6-7, তাহলে আমার 6 নম্বর কার্বনে কিন্তু একটি প্রিফিক্স আছে, আবার 5 নম্বর কার্বনে একটি প্রিফিক্স আছে, আবার দেখো আমার 2 নম্বর কার্বনে প্রিফিক্স আছে, 3 নম্বর কার্বনে প্রিফিক্স আছে। 3 নম্বরে যেটা আছে আর 5 নম্বরে আছে, দেখো একই মূলক, অর্থাৎ 3 আর 5, তাহলে 3-5 ডাই ইথাইল। এবার দেখো 2 নম্বর কার্বনে মিথাইল, 6 নম্বর কার্বনে মিথাইল, তাহলে 2-6 ডাই মিথাইল। আমরা দেখি আমাদের নামটা কি আছে। 3-5 ডাই ইথাইল, 3-5 ডাই ইথাইল 2-6 ডাই মিথাইল হেপটেন। 3-5 ডাই ইথাইল 2-6 ডাই মিথাইল হেপটেন। তোমরা লেখাটা এই মোবাইলে একটু প্র্যাকটিস করবে, কারণ আগামী দিন আমাদের অনেকগুলি নামকরণ কিন্তু এরকম ঝটপট দিতে হবে, কারণ সেই দিন আমার কোনো নিয়ম থাকছে না। আমরা প্র্যাকটিস করতেই করতেই আমরা শেষ করব। দেখো এবার এখানে আমার একটি নাম দিয়ে আমার স্পষ্ট করে নাম্বারিংটাও করা আছে, আমরা দেখতে পাচ্ছি। দেখো উভয় দিক থেকে নাম্বারিং করলে সমান দূরত্বে প্রতিস্থাপক আসলে সেক্ষেত্রে সংখ্যার যোগফল ক্ষুদ্রতম বিবেচনা করে নাম্বারিং করতে হবে। অর্থাৎ আমি বললাম বাম দিকের সংখ্যাগুলিকে, অর্থাৎ বাম দিকের প্রিফিক্সের নাম্বারকে যোগ করব, ডান দিকের প্রিফিক্সের নাম্বারকে আমরা যোগ করব। যোগ করে দেখব যেটি আমাদের কম হয়েছে সেদিক থেকে আমরা নিতে থাকবো। এখানে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি 1-2-3-4-5-6, তাহলে এখানে দেখো 5 নম্বরে একটি প্রিফিক্স আছে, 4 নম্বরে একটি প্রিফিক্স আছে, 2 নম্বরে একটি আছে। তাহলে আমরা যদি 5+4+2 করি, তাহলে আমরা দেখো 2+4+5 করলাম, তাহলে হচ্ছে আমাদের 11। আবার দেখো এই পাশ থেকে যদি আমরা আসি 1-2, অর্থাৎ 2 আছে, আবার এখানে কত আছে, 4 আছে আর 5 আছে। হ্যাঁ, এটা করলে আমাদের হলো 11। আর এই পাশ থেকে যদি আমরা যাই, তাহলে দেখো আমার 2 থেকে আছে, আর 3 আছে, আর 5 আছে, তাহলে 2+3+5 = 10। তাহলে এখন 10 আছে, ও পাশে আছে 11, তাহলে আবার 10 কম আছে, তাহলে আমি এইটিকেই নিব। অর্থাৎ এটা নাম্বারিং করার জন্য আমি আমার ডান পাশ থেকে বেছে নিচ্ছি, যে ডান দিক থেকে বাম দিকে যাব। তাহলে এটি আমার কি আছে, দেখো সবগুলোই মিথাইলমূলক যুক্ত আছে, 1-2-3টি। তাহলে আমার কি হলো 2-3-5, 2-3-5, তারপরে হাইফেন দিয়ে ট্রাই মিথাইল হেক্সেন, 2-3-5 ট্রাই মিথাইল হেক্সেন। প্রিয় শিক্ষার্থী, হয়তো তোমরা জানি না আমার সায়েন্স গ্রুপ বাদে আর কেউ ক্লাসে আছো কিনা। আমাদের এর পরবর্তীতেই কিন্তু আমাদের 10:30টায় হিসাব বিজ্ঞান ক্লাস। আমি অবশ্যই চাইবো যে তোমরা হিসাব বিজ্ঞানের যে কয়জন আছো স্যারকে সহযোগিতা করবে, স্যারের সাথে ক্লাসে থেকে, এবং দুষ্টুমি করবে না। স্যারের ক্লাস মনোযোগ দিয়ে শুরু করবে, যাতে স্যার ভালোভাবে তোমাদের আরও সামনে ক্লাস নিতে পারে। আমি দেখো আমাদের অ্যালকেনের নামকরণ, আমরা এইবার কিন্তু সোজাসুজি চলে আসছি যে অ্যালকেনের নামকরণ করব কিভাবে। আমার ঠিক এরকম বাড়িতে আর একটা দেখো এখানে
আমি নামকরণ দিয়েই দিয়েছি, কারণ দ্রুত চলে যাবো, যে 6 ইথাইল। দেখো এখানে 6 ইথাইল আছে, এইখানে দেখো 3 নম্বর কার্বনের উপরে একটা আছে নিচে, অর্থাৎ আমার 1 2 3 এখানে কোথা থেকে গিয়েছি দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে দেখো আমার এখানে এই যে 3 নম্বর কার্বনে এটি আমার প্রিফিক্স, এটি প্রিফিক্স মানে শাখা শিকল, তাহলে 3 3। আবার দেখো 5 আছে 6 আছে, কিন্তু আমাদের ইথাইল মূলক আছে যে 6 নম্বরে ইথাইল আছে, এই জন্য 6 ইথাইল 3 3 5 6 টেট্রামিথাইল ডেকেন। 10 কার্বনে আমার ডেকেন। আমি মানে বোঝাতে পারলাম যে আমরা 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা থাকলে ডেকেন হয়। আমার ইথাইল আছে 6 নম্বর কার্বনে, তাই 6 ইথাইল। আর আমার 3 নম্বরের উপরে নিচে আছে আমার 5 নম্বরে আছে 6 তোমার 6 নম্বরে আছে, তাহলে 3 3 5 6 টেট্রামিথাইল মিথেন। তারপরে দেখো আমাদের বাড়ির কাজ তোমাদের জন্য এইটি থাকলো। আমি তোমাদের জন্য দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9 9, এখানে এইটি 10 হবে, কিন্তু এখানে 8 হয়ে গেছে, সরি। তাহলে দেখো আমার এখানে 10টি নাম দেওয়া আছে, তোমাদেরকে সংকেতগুলো লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের ক্লাসের এখানেই সমাপ্তি টানতে হচ্ছে মনে হয়, কারণ দেখো আমাদের ঘড়ি কাঁটাটি আস্তে আস্তে এগিয়ে সেই 1 ঘন্টার পরে চলে গিয়েছে, অর্থাৎ আমাদের 10:30টার সময় বলতে হচ্ছে যে আগামী স্যার আমাদের ক্লাসে ঢুকবেন, আমাকে দ্রুত এখান থেকে বের হতে হবে। তোমরা কেমন বুঝেছো? আশা করি হয়তো ভালো বুঝেছো। তোমরা ভালো থাকবে, বাইরে যাবে না, সুন্দর থাকবে, স্যারদেরকে সাহায্য করবে ক্লাসে। আগামী বৃহস্পতিবার আমাদের ক্লাস আছে 9টায়। আগামী বৃহস্পতিবার 9টায় আমার ক্লাসে তোমাদের আসার উপস্থিতি বা আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। তোমরা ভালো থাকবে, সুন্দর থাকবে, সকলকে অবশ্যই ভালো লাগবে। বিদায়। মোবাইল চুরি হয়ে গেছে।